কি বলছো কি তুমি বাবা? আমার বিয়ে মানে? এই তোমার এমার্জেন্সি? এই জন্যই তুমি আমাকে হল থেকে এভাবে ডেকে এনেছো? হোয়াটস রং উইথ ইউ বাবা? আরিয়ার কথায় আনিসুর রহমান মধ্যে তেমন একটা পরিবর্তন দেখা গেল না। তিনি নির্বিকার ভঙ্গিতে পেপার পড়ছেন, ভাবখানা এমন যে তার সামনে কেউ দাঁড়িয়ে যে তাকে কিছু বলছে সেটা তিনি খেয়ালই করেননি। পাশে জাহানারা বেগমকে দেখা গেল স্বামীর দিকে অসহায় চোখে তাকিয়ে আছেন। তিনি সবসময়ই এভাবে অসহায় চোখে স্বামীর পানে চেয়ে থাকেন। আরিয়া রেগে মেগে তাকিয়ে আছে তার বাবার দিকে। ভর দুপুরে সে যখন ক্লাস থেকে এসে ক্লান্ত হয়ে বসলো, তখনই দুনিয়া কাঁপিয়ে তার মোবাইল বেজে উঠল। মা কল করে কাঁদো কাঁদো গলায় বলল, মা রে, তোর বাপটা যে মরে যাচ্ছে, তাড়াতাড়ি আয় মা। এটুকু বলে খট করে কল কেটে দিল। তারপর আরিয়াকে কিভাবে তারপর আরিয়া যে কিভাবে ছুটতে ছুটতে এসেছে তা শুধু সে জানে। তার ধারণা ছিল সে এসে বাবাকে বিছানায় পড়ে থাকতে দেখবে, চোখ দুটো থাকবে বন্ধ, পাশে বসে মা কাঁদছে। এই দৃশ্যটি সে কল্পনা করতে করতে এসেছিল, কিন্তু এখন এসে দেখছে বাবা পায়ের উপর পা তুলে পেপার পড়ছে, চোখে মোটা ফ্রেমের কালো চশমা। তাকে দেখতে অনেকটা শেখ মুজিবুর রহমানের মতো লাগছে। এই শেখ মুজিবুরের মতো দেখতে লোকটাই কিছুক্ষণ আগে খুবই শান্ত ভঙ্গিতে বলেছিল, আরিয়া, তোমার বিয়ে ঠিক করেছি আমরা। কাল তোমার বিয়ে। যাও মা, আজ বিশ্রাম নাও। শুনে আরিয়ার মাথায় যেন বাজ পড়ল। তার চোখ মুখের অবস্থা দেখে মনে হলো বাবা তাকে তার বিয়ের কথা নয়, বরং বলেছে কাল তোমাকে মেরে ফেলা হবে আরিয়া। যাও মা, আজ বিশ্রাম নাও। বাবার এমন শান্ত ভঙ্গি দেখে আরিয়া রেগে মেগে আবারও বলল, কি হলো? মজা করছো আমার সাথে? ইটস নট টাইম ফর এনি জোক বাবা। আনিসুর রহমান শান্ত গলায় বললেন, আমি তোমার সাথে মজা করছি না। ছেলেটি খুবই ভালো, শান্তশিষ্ট এবং সুদর্শন, যথেষ্ট কোয়ালিফাইড। তোমারও অনেক পছন্দ হবে। কাল বাদ মাগরিব তোমাদের বিয়ে হবে। মানে কি? মা তুমি কিছু বলো। জাহানারা বেগম কিচ্ছু বললেন না। তিনি আগের মতো অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইলেন। বাবা আমি অনার্স পড়ছি এখন। আমার অনার্সই শেষ হয়নি, তুমি কি করে আমার বিয়ের কথা ভাবতে পারলে? হাও বাবা। মেয়ে বড় হলে তাদের বিয়ে দিতেই হয়। তুমি বড় হয়েছো, তাই তোমারও বিয়ে দেওয়া হচ্ছে। এত ভাবাভাবির কিছু দেখছি না। আর ইউ দ্যাট সিরিয়াস বাবা? লাইক সিরিয়াসলি? আনিসুর রহমান হাতে মেলে রাখা পেপারটা ভাঁজ করে আরিয়ার দিকে তাকিয়ে বললেন। ইয়েস, আই অ্যাম মাই ডটার। আরিয়ার এবার কান্না পেয়ে গেল। সে সবে অনার্স সেকেন্ড ইয়ারে, তার বাবা কি করে তাকে বিয়ে দিয়ে দিতে পারে? সে কাঁদো কাঁদো মুখে বলল। বাবা আমি বিয়ে করব না। আনিসুর রহমান ধীর কণ্ঠে বললেন, তোমাকে করতে হবে। আমি বিষ খাবো তারপরেও বিয়ে করব না। আনিসুর রহমান জাহানারা বেগমকে বললেন। যাও, বিষের বোতলটা নিয়ে আসো তো। জাহানারা বেগম আঁতকে উঠলেন। আনিসুর রহমান আবার বললেন। কি বলছি শুনতে পাওনি? যাও নিয়ে আসো। জাহানারা বেগম অসহায় ভঙ্গিতে উঠে গিয়ে একটা নীল বোতল নিয়ে আসেন। আনিসুল হক বলেন। নাও মা, বিষ খাও। আরিয়া হতভম্ব হয়ে গেল। মাথা কি তার খারাপ হয়েছে না তার বাবার? কি হলো, খাও। আরিয়া ঢোক গিলে বলল। আমি কেন বিষ খেতে যাব? সে কি মা, তুমি না বললে বিষ খাবে? আরিয়া বিড়বিড় করে বলল। আমি কেন খেতে যাব বিষ? বিষ খেলে তো আমি মারা যাব। বিষ তো আমি। কি বললে মা? কাকে খাওয়াবে? আমাদের? আচ্ছা, বোতলটা বরং আমার হাতে দাও, আমিই খাই। আনিসুর হক এমনভাবে বললেন যেন তিনি বিষ নয় জুস খেতে চাইছেন, অরেঞ্জ জুস। আরিয়া এবার অসহায় চোখে তাকালো তার মায়ের দিকে। সে বুঝে গেছে তার বাবা একটা সিদ্ধান্ত নিয়েছে, মানে সেটা তিনি পূরণ করবেনই। আরিয়া দ্রুত গিয়ে বাবার হাত থেকে বোতলটা নিয়ে নিল, তারপর জানালা দিয়ে বাহিরে ফেলে দিয়ে বলল। বিষ কেউ খাবে না, আমিও খাবো না। তুমি আমার বিয়ে দিবে তো? ওকে। আনিসুর রহমান এবার খুশি খুশি গলায় বললেন। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তো মেয়ে রাজি। আরিয়া দাঁতে দাঁত চেপে বলল। আমিও তোমাকে ওয়ার্ন করছি বাবা, বিষ আমি খাবো না। এত সহজে আমার মরার ইচ্ছে নেই। আমি কেন মরবো? মরবে তো সে যাকে তুমি আমার গলায় ঝোলাতে চাইছো। আমি বরং বিষ হব। তারপর তোমার ওই কোয়ালিফাইড ছেলের জীবন এমন বিষাক্ত করে দেব, শুধু ওই ছেলেই না, ওই ছেলে, ওই ছেলের ফ্যামিলি, ওই ছেলের পুরো গোষ্ঠীকে বিষ খাইয়ে ছাড়বো। এতটুকু বলে আরিয়া গটগট করে হেঁটে চলে গেল। আনিসুর রহমান কিছুই হয়নি এমন ভাব করে পেপার মেলে ধরলেন চোখের সামনে। জাহানারা বেগম অসহায় মুখে বললেন। এবার কি হবে? পুরো গোষ্ঠীর মানুষকে যদি বিষ খাইয়ে মেরে ফেলে, তাহলে তো আমাদের পুলিশ ধরে নিয়ে যাবে।
বাকি জীবনটা কি তবে জেলেই কাটাতে হবে? জাহানারা বেগমের এহেন ব্যাককল মার্কা কথা শুনে আনিসুর রহমান চোখ গরম করে তাকালেন। সাথে সাথেই জাহানারা বেগম বেলুনের মতো চুপসে গেলেন। ও মাই গড! সাথে সাথেই জাহানারা বেগম বেলুনের মতো চুপসে গেলেন। আবারও অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলেন স্বামীর পানে। যেন এই পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণীকে তিনি। জাহানারা বেগম হ্যালো, কে বলছেন? নিভা এহসান? আপনি কে বলছেন? কালনাগিনী। সরি, রাত ৩টায় কল করার মতো কালনাগিনী নামক কাউকে আমি চিনি না। আরিয়া শয়তানি হাসি দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, চিনবেন চিনবেন, কাল থেকে তো এই কালনাগিনী আপনার গলায় ঝুলে থাকবে। আপনি একবার আসুন, এমন কামড় দিব না, একদম বিষে লাল নীল বেগুনি হয়ে যাবেন আপনি। এটুকু বলতেই অপর পাশ হতে খট করে কল কেটে গেল। ব্যাপারটা চরম অপমানে লাগলো আরিয়ার। সে বর্তমানে তার রুমে খাটের মাঝে পা ভাঁজ করে মেরুদণ্ড সোজা করে বসে আছে। তার চুলগুলো দুপাশে ছড়ানো। মোবাইলের আলো এসে পড়ছে মুখে। একবার দেখাতেই যে কেউ আতকে উঠবে ভূত পেতনি ভেবে। দুর্বল হার্টের হলে হার্ট অ্যাটাক টেটাকও করে ফেলতে পারে। ওভাবে বসে থেকেই আরিয়া হাসলো। তার চোয়ালের দুপাশে ভ্যাম্পায়ারের মতো দাঁত। অনেকের মতে এটা সৌন্দর্যের প্রতীক। সেই সৌন্দর্যের প্রতীক ভ্যাম্পায়ার দাঁত দুটো বের করে ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, নিভা এহসান, আরিয়া রহমানকে বিয়ে করতে চাও? এত সহজ। আসো, শুধু একবার আসো, বিয়ে কত প্রকার ও কি কি দেখিয়ে দেব। বিয়ের বাপের নামও ভুলিয়ে দেব। আমিও আরিয়া রহমান। হ্যাঁ। আরিয়া নিজের রুমে বসে আছে, বউ সেজে, তার ভাষায় সং সেজে। আশেপাশে অনেক মানুষ। আজ সকাল থেকে তুমুল তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল বিয়ের আয়োজনের। বাড়ি সাজানো হয়ে গিয়েছিল যেন চোখের পলকে। মিনিটে মিনিটে যেন তাদের ডুপ্লেক্স বাড়িটিতে মেহমান এসে ঢুকছিল। আরিয়ার খালামণি থেকে শুরু করে গ্রামের আনিসুর রহমানের রহিমা কাকি, আরিয়ার বড় বড় কাজিন থেকে শুরু করে গোষ্ঠীর আন্ডা বাচ্চারা, মায়ের বান্ধবী থেকে শুরু করে তার বান্ধবীরা সবাই হাজির। আরিয়া ভেবে পেল না তাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই। ভাবখানা এমন যেন তারা মুখিয়েছিল কবে আরিয়ার বিয়ে হবে আর কবে তারা কবজি ডুবিয়ে খাবে। কি অদ্ভুত! এসি রুমে গোলাপি গাউন পরে একগাদা মানুষের মাঝে বউ সাজে বসে থাকা আরিয়া যখন তার গোষ্ঠীর ষষ্ঠী উদ্ধার করছিল, তখনই কোত্থেকে দৌড়ে এলো তার বেস্ট ফ্রেন্ড মাহি। তাকে দেখে মনে হলো এক্সাইটমেন্টে এক্ষুনি সে বেলুনের মতো ফেটে যাবে। আরিয়ার বিয়ে হচ্ছে এতে তার উৎসাহের শেষ নেই। সে এসে অতি উৎসাহী হয়ে আরিয়ার পাশে বসলো। ইতিমধ্যে রুমের মানুষজন বেরিয়ে গেছে। বর চলে এসেছে। বর দর্শন করতেই মূলত তারা গিয়েছে। শুধুমাত্র খাটের এক কোণায় বসে থাকতে দেখা গেল আরিয়ার বড় খালামণির ক্লাস 10-এ পড়া ছেলে রাতুলকে। মাহি খুবই গদগদ গলায় বলতে লাগলো, দোস্ত, কি একটা চিজ পাইছিস রে, কি সুন্দর, কি হ্যান্ডসাম, লম্বা চওড়া দেখতে, পুরাই মাশাল্লাহ, একদম চকলেট বয়। ইস, দেখতে আমি ছবি তুলে এনেছি। মাহি ছবি দেখালো। ছবিতে বাংলার পাঁচের মতো মুখ করে রাখা একটি সুদর্শন, মাহির ভাষায় চকলেট বয় টাইপ ছেলেকে দেখা যাচ্ছে। এরকম টাইপ ছেলেকে দেখলে মেয়েরা চট করে প্রেমে পড়ে যায়। আরিয়ার উচিত ছিল চট করে প্রেমে পড়ে যাওয়া, কিন্তু সে প্রেমে পড়তে পারল না। রাগে দুঃখে তার মাথা টিপ টিপ করছে। তার বিয়েটা যে এভাবে হয়ে যাবে সে কখনো কল্পনাও করতে পারেনি। আলিয়া চকলেট বয়ের প্রেমে না পড়লেও মনে হলো মাহি পড়ে গেছে। নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়ের দিন সেই বেস্ট ফ্রেন্ডের কিছুক্ষণ পর হয়ে যাবে জামাইয়ের উপর ক্রাশ খেয়ে খুবই নির্লজ্জভাবে মাহি বলল, দোস্ত, তুই না বলছিলি বিয়ে করবি না? তাহলে এক কাজ কর, তুই সরে যা, তোর জায়গায় আমি বসে যাই। আমার তো ব্যাপক পছন্দ হয়েছে তারে। আর তাছাড়া বেস্ট ফ্রেন্ডের জন্য আমি এটুকু করতেই পারি। जा रिया जा, जी ले अपनी जिंदगी, मैं तेरे लिए एक शादी तो क्या अपनी जिंदगी कुर्बान कर सकता हूँ। মাহির এমন কথাবার্তা শুনে আরিয়ার উচিত ছিল খুশি হওয়া। খুশিতে বাক বাকুম হয়ে বলল, সত্যি? তাহলে আয়, আমি তোকে সাজিয়ে সিনেমার মতো বড় ঘোমটা টেনে দেই। তুই আমার জায়গায় বিয়ে করে নে, আমি গেলাম। খুশিতে বাক বাকুম হয়ে বলা, কিন্তু আরিয়া খুশি হতে পারল না, বরং তার রাগের পারদ আরও বাড়ল। সে শক্ত কণ্ঠে বলল, তোর লজ্জা শরম কিছু নেই মাহি? এইভাবে আমার বিয়েতে এসে আমার জামাইকে বিয়ের কথা বলছিস? ছি, তুই শীঘ্রই বের হয় এখান থেকে। সবার আগে লজ্জা শরমের ওপর একটা কোর্স করবি, তারপর আসবি। আরে আরে,
রাগ করছিস কেন? আমি তো মজা করছিলাম। আর তুই বলছিলি বিয়ে করবি না, এখন চকলেট বয়কে দেখে মন পাল্টে গেল? আরিয়ার মন পাল্টায়নি, মন আগের মতোই আছে। সে তো প্ল্যান করে রেখেছিল ব্যাটাকে ঘরে ঢোকার সাথে সাথে এমন নাকানি চুবানি খাওয়াবে, বিয়েতে এমন হাঙ্গামা করবে যে বিয়ে ভাঙতে বাধ্য। কিন্তু বিকেলে আরিয়ার মা এসে বাঁধালো বিপত্তি। খুবই কাঁদো কাঁদো গলায় বলল, মারে, আজ কোনো অঘটন ঘটাস না। তোর বাবা অসুস্থ, যে কোনো সময় স্ট্রোক করতে পারে। তাই এভাবে তোর বিয়েটা হুট করে দিচ্ছি। ছেলের বাবা তোর বাবার কলিগ, সব রকম বিপদ আপদে তোর বাবাকে সাহায্য করে এসেছে। আর সে মৃত্যু সজ্জায় ছেলের বউ দেখে যেতে চায়। তার ছেলেটা মাশাআল্লাহ খুব ভালো জব করে। প্রস্তাবটা ভালো, তাই আর দেরি করলাম না। মন খারাপ করিস না মা, দেখিস তুই খুব ভালো থাকবি। মায়ের অমন ইমোশনাল কথাবার্তায় আরিয়াও ইমোশনাল হয়ে গিয়েছিল। তারপর সে সিদ্ধান্ত নিয়েছে সে কোনো অঘটন ঘটাবে না, বিয়েটা সুন্দরভাবেই করবে। পরে আবার না তার বাবার মান সম্মান নিয়ে টানাটানি লাগে। তবে আরিয়া জানে সে বলেছে বটে যে কোনো অঘটন ঘটাবে না, তবে সে নিশ্চিত তার মায়ের তার উপর 1%ও বিশ্বাস নেই। তাই তো পদে পদে তিনি তার সেনাপতি সিসিটিভি স্পাই ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছেন। তার মাকে দেখতে বোকা বোকা অসহায় মনে হলেও তিনি খুবই চতুর। বিয়ে সুসম্পন্ন হবার জন্য প্রত্যেকটি কার্য তিনি খুবই সুন্দরভাবে সম্পন্ন করেছেন। আরিয়া মাহিকে চোখ দিয়ে ইশারা করলো তার কাছাকাছি আসতে। মাহি আসলো, খুবই গোপন কোরা বলছে এমনভাবে সে বলল, ওই যে দরজা বাহিরের পর্দার আড়ালে একজোড়া পা দেখছিস না, ওটা আমার মায়ের ছোট বোনের 3 নাম্বার বাচ্চা। প্রহরীর দায়িত্বে তাকে নিযুক্ত করা হয়েছে। এই যে পেছনে যাকে দেখছিস মোবাইলে গেম খেলছে, যেন দুনিয়ার কিছুই সে জানে না, সে রাতুল, আমুর লাগানো চলন্ত সিসিটিভি। চোখ মোবাইলে কিন্তু কান খাড়া। এইসব ব্যবস্থা কেন করা হয়েছে জানিস? মাহি ফ্যাল করে তাকিয়ে বলল, কেন? যাতে আমি কোনো রকম অঘটন না ঘটাতে পারি। আমি 99% শিওর এদের মাই আমার পেছনে স্পাই হিসেবে লাগিয়েছে। বলেই আরিয়া ঝট করে উঠে দাঁড়ালো। যা, বেশি বেশি ভাবিস। আন্টি কেন এমন করবে? বিশ্বাস করছিস না তো? আমি বলেছি না আমি 99% শিওর, বাকি 0% 1% এর প্রমাণ তোকে আমি এক্ষুনি দিচ্ছি, তাহলে হবে 100% শিওর। আরিয়া দাঁড়ানোর মিনি সেকেন্ডের মাথায় রাতুলও উঠে দাঁড়ালো। আরিয়া হেঁটে 2 কদম আগালো, রাতুলও 2 কদম আগালো। আরিয়া আবারও উল্টো হয়ে পিছিয়ে এলো, যথারীতি রাতুলও পিছিয়ে এলো। আরিয়া ধপ করে বসে পড়লো আগের জায়গায়, রাতুলও বসে পড়লো। আরিয়া কুটিল হাসি হেসে বলল, দেখলি আমার মা জননীর যে কি চিজ, তোরা তো আর জানিস না। মাহি চোখ বড় বড় করে তাকিয়ে রইল, কিছু বলল না। তার কাছে অবিশ্বাসও লাগছে বিয়ের দিন মেয়ের পিছে কোন মা এভাবে বাচ্চা স্পাই লাগায়। আরিয়া দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো, উদ্দেশ্য ওয়াশরুম। হেঁটে ওয়াশরুমের সামনে দাঁড়িয়েই হঠাৎ থমকে গেল সে। তারপর আচমকা পিছে ফিরে ধমকে উঠল, কি সমস্যা কি তোর? আমার সাথে সাথে ওয়াশরুমেও যাবি? পাজি, নির্লজ্জ, অসভ্য, বেয়াদব ছেলে, মারবো এক চড়। আচমকা এমন ধমকে রাতুল ভেজা বেড়ালের মতো চুপসে গেল। গালে যদিও এখনো পড়েনি, কিন্তু সে আগে ভাগেই গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, যখন তখন সপাট করে পড়তে পারে। এখনো দাঁড়িয়ে আছিস? তোর লজ্জা শরম নেই? যাবি নাকি মারবো একটা? মাহি আরিয়ার কথা হেসে উড়িয়ে বলল। বলতেই রাতুল ছুটে দূরে সরে গেল, কিন্তু একেবারে চলে গেল না। বিছানার কোনায় গিয়ে আগের মতো গেমস খেলতে লাগলো, যেন কিছুই হয়নি। আরিয়া দীর্ঘশ্বাস ফেলল, তার কান্না পেল। মায়ের এই স্পাইগুলোও কি লয়াল? ধমক খেয়েও গেল না। এত অদ্ভুত কেন এরা? এত অদ্ভুত কেন তার ফ্যামিলি, তার জীবন? বাত মাগরিব ঠিক 7:18 বিয়ে হয়ে গেল আরিয়া রহমান এবং নিভান এহসানের। আরিয়া বর্তমানে বসে আছে তার নিজের রুমে। পরনে ভারী গাউনটার জন্য গরমে সে হাঁসফাঁস করছে। ইচ্ছে করছে এক্ষুনি খুলে গাউনটাকে মঙ্গল গ্রহে ছুঁড়ে ফেলতে, কিন্তু সে ছুঁড়ে ফেলছে না। এর পেছনেও একটা কারণ আছে। ওই বজ্জারটাকে হাড়ে মাংসে জ্বালানোর জার্নিতে আজ তার প্রথম পদক্ষেপ। আরিয়া বাঁকা হেসে তার ঘেরওয়ালা মস্ত গাউনটা আরও একটু সুন্দরভাবে মেলে বসলো পুরো বিছানায়। তখনই রুমে প্রবেশ করলো আরিয়ার কিছুক্ষণ আগে বিয়ে করার স্বামী, নিভান এহসান। সে রুমে ঢুকতেই বাহির থেকে ধুম করে সশব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। শোনা গেল কিছু মানুষের খিলখিল হাসি। আরিয়া বেশ বুঝতে পারলো ওগুলো কারা, তার ইসরে পাকা ভাই বোনগুলো।
নিভানকে ঢুকতে দেখে আরিয়া নড়ে চড়ে বসলো, আর চোখে একবার তাকালো তার দিকে। গায়ে অফ হোয়াইট শেরওয়ানি, চুলগুলো সুন্দরভাবে মাথায় ব্র্যাক ব্রাশ করা, দেখতে শুনতেও খারাপ না, মাহির ভাষায় চকলেট বয় টাইপ। নিভান রুমে ঢুকে আরিয়াকে এক পলক দেখে রুমের বারান্দায় চলে গেল। তারপর কাকে যেন কল করে মিনিট খানেক কথা বলল, তারপর এসে ভেতর থেকে দরজার হুক লাগিয়ে দিল। পুরো ব্যাপারটাই আরিয়া লক্ষ্য করলো আর চোখে। কিন্তু যখন তার সামনে এই অচেনা পুরুষটি হঠাৎ নিজের শেরওয়ানির বোতাম একটা একটা করে খোলা শুরু করলো, তখন আরিয়া আঁতকে উঠল। তার চোখ বড় বড় হয়ে গেল, প্রায় চিৎকার দিয়ে বলে উঠল। এই ওয়েট। তার আচমকা এমন রিয়েক্টের কারণে নিবান ভ্রু উঁচিয়ে তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল, অর্থাৎ কী সমস্যা। আরিয়া একটু সময় নিয়ে নিজেকে শান্ত করলো, তারপর হুশ করে একটা শ্বাস ছেড়ে বলতে শুরু করলো। শুনুন, আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। এই বিয়েতে আমি মোটেও রাজি ছিলাম না। ক্যান ইউ ইম্যাজিন, গতকাল সকালেও ঘুম থেকে উঠে আমি জানতাম না আমার আজ বিয়ে। সন্ধ্যায় হল থেকে ডেকে এনে বলল, আরিয়া মা যাও বিশ্রাম করো, কাল তোমার বিয়ে। মানে বুঝতে পারছেন, জাস্ট কুরবানির গরুর মতো আমাকে জবাই করে দিল। এইভাবে বিয়ে হয় ধরে বেঁধে? বললো আর হয়ে গেল। সো আমি যেটা ক্লিয়ার করতে চাচ্ছি তা হলো, আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। আমি আমি মানি না এই বিয়ে। আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। সো ওসব করার কথা একদম স্বপ্নেও আনবেন না, খবরদার। নিভানের এক হাত তখনও তার বোতামে। সে আগের মতোর ভঙ্গিতেই চেয়ে প্রশ্ন করলো। কী সব করার? কি সব করার মানে? আপনি জামা খুলছেন কেন? এবার আরিয়ার কথা বোধহয় নিভানের বোধগম্য হলো। তার কুঞ্চিত ভ্রজরা সোজা হয়ে এলো, কিছুটা কটমট করে বলল। লিসেন, আমারও তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। কি বললে? তোমাকে কুরবানি করে দিয়েছে? হ্যাঁ, তোমাকে তো তাও সসম্মানে একদিন আগে নিয়ে এসে পরদিন কুরবানির গরুর মতো কুরবানি দিয়েছে। আমাকে তো জাস্ট ফার্মের মুরগির মতো সকালে এনে সন্ধ্যায় জবাই করে দিয়েছে। আরিয়া কিছুটা অবাক হলো। মানে আপনি জানতেন না আজ বিয়ের কথা? না, জানতাম না। সকালে মা এসে বলল তোর বাবা মারা যাচ্ছে, তোর দাদি মারা যাচ্ছে, সে নাত বউ দেখে যেতে চায়, তোর বাবা ছোট ছেলের বউ দেখে যেতে চায়, তাই আজ তোর বিয়ে, চল বাবা বিয়ে করতে চল। অ্যান্ড আমাকে এক প্রকার জোর করে এনে ধরে বেঁধে বিয়েটা দিয়ে দিল। আরিয়া বুঝতে পারলো তার মানে শুধু সে একা নয়, তাকেও এভাবেই ইমোশনালি ব্ল্যাকমেল করে বিয়েটা দিয়েছে। আরিয়া বলল। তো আপনি কেমন পুরুষ মানুষ? বলতে পারলেন না যে বিয়েটা করতে পারবো না? জীবনে মুভি সিরিজ দেখেছেন কিছু আদৌ? সেখানে কি করে নায়করা? বিয়ের আগে মানা করে দেয় যে আমি বিয়ে করব না। দেখেননি? আপনি যদি মানা করতেন তাহলে এইসব কিছুই হতো না। ও আচ্ছা, আর এটা দেখোনি যে সেখানে নায়িকারা কি করে বিয়ের আগে ঘর ছেড়ে পালিয়ে যায়? তুমি পালাতে পারলে না? এই তুমি মেয়ে মানুষ। পাল্টা তর্কে আরিয়া এবার কিছুটা দমে গেল, তবুও হার মানল না, নিজেকে ডিফেন্ড করে বলল। আমি ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হয়েছিলাম। নিভান জোরপূর্বক স্যান্টি ইমোজির মতো হেসে কটমট করে বলল। আমিও ইমোশনাল ব্ল্যাকমেইলেরই শিকার হয়েছিলাম। তারপর দুজনেই চুপ, দীর্ঘশ্বাস। তাদের বাবা মায়েরা যে এভাবে তাদের গরুর মতো ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে তারা কল্পনাও করতে পারেনি। আগে যদি কোনোভাবে টের পেত তাহলে ইমোশনাল ব্ল্যাকমেল করার আগেই তারা পালিয়ে যেত। আরিয়ানা কখনো আসতো হল থেকে, আর না নিভন ফিরত বাসায়। কিন্তু এখন দুজনেরই কিছু করার নেই। দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বোতামে হাত দিতে আরিয়া চেঁচিয়ে উঠল। আপনি আবারও জামা খুলছেন কেন? তোমার এইসব ভারী ময়ূরের পেখমের মতো ছড়িয়ে রাখা জামা কাপড় পরে ঘুমানোর অভ্যাস থাকতে পারে, আমার নেই, তাই খুলছি। তাই বলে এখানে ওয়াশরুম বলেও পৃথিবীতে কিছু হয় জানেন কি? অপরিচিত কোনো মেয়ের ওয়াশরুম ইউজ করতে পারবো না আমি। বাহ, অথচ অপরিচিত মেয়ের সামনে নিজের সর্বস্ব দেখিয়ে দিতে পারবেন। আরিয়ার কথা শুনে নিভান থেমে গেল, শান্ত দৃষ্টিতে তাকালো আরিয়ার দিকে। নিভানের এরকম শান্ত দৃষ্টিতে আরিয়া কিছুটা ভরকে গেল। তার সেই ভরকানো দ্বিগুণ হলো যখন নিভান ধীরে ধীরে এক পা দু পা ফেলে তার দিকে এগিয়ে আসতে লাগলো। আরিয়া ঢোক গিলে কিছুটা নড়ে বসলো। নিভান এক দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে আসলো। আরিয়ার মনে হলো এই রে, সেই কি উল্টাপাল্টা কিছু বলে ফেলেছে নাকি? মানুষটাকে দেখে তো ভালো মানুষই মনে হয়েছিল। কোথাও একটু শুনেছে সব ভালো মানুষের ভেতরে একটা খারাপ মানুষ থাকে, সেই খারাপ মানুষ হুটহাট জাগে না, যখন জেগে যায় তখন সেটা হয় অতি সমস্যা। অতি সমস্যা না, মহা সমস্যা।
আরিয়া নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু বলে এই মানুষের ভেতরের খারাপ মানুষটাকে জাগিয়ে দিয়েছে। এখন হবে সেই মহা সমস্যা। নলি এভাবে এগিয়ে আসছে কেন? আরিয়ার মাথায় বিভিন্ন খারাপ চিন্তা ভাবনা উকি দিতে লাগলো। এই মানুষটা যদি উল্টাপাল্টা কিছু করে তার সাথে। নিভান ধীরে ধীরে একদম আরিয়ার কাছাকাছি চলে আসলো। তারপর এক হাত খাটের উপর রেখে ঝুঁকে একদম আরিয়ার মুখের কাছে তার মুখ আনলো। আরিয়ার মনে হলো এই বুঝি তার প্রাণ পাখি উড়ে গেল। সে ঢোক গেলে ইতি উতি চাইলো। দূর ছাই, আশেপাশে কিচ্ছু নেই যে যেটা দিয়ে লোকটার মাথায় একটা শক্তপোক্ত বাড়ি মারা যাবে, যেই বাড়িতে এই লোক একদম সারা রাতের জন্য কুপোকাত। আরিয়ার ভাবনা চিন্তার মাঝে নিবান অন্য হাত দিয়ে তার শেরওয়ানির বোতাম একটা একটা করে খুলতে লাগলো। আরিয়া সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে ফেললো। হাতের কাছের বালিশ খামচে ধরলো। যেই মুহূর্তে সে আক্রমণ চালাবে ঠিক সেই মুহূর্তে সে অনুভব করলো তার আশেপাশের বাতাস কেমন যেন হালকা লাগছে। চোখ খুলতেই দেখলো নিভান তার থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে দুহাত পকেটে দিয়ে বাঁকা হাসছে। তার পরনে শেরওয়ানির জায়গায় গেঞ্জি, তার মানে ভেতরে সে গেঞ্জি পরেছিল। আরিয়া যেন হাঁফ ছেড়ে বাঁচল। আটকে রাখা নিঃশ্বাস ছাড়লো অবশেষে। আমি ভাবতেই পারিনি আমার বউ এরকম উচ্চ চিন্তাভাবনার কেউ হবে। ইস, বিয়ের প্রথম রাতেই না জানি কি কি চিন্তা করে ফেলছে। আরিয়া যেন হাঁফ ছেড়ে বাঁচল। আটকে রাখা নিঃশ্বাস ছাড়লো অবশেষে। আরিয়া থতমত খেয়ে তাকালো নিভানের দিকে। নিভান এবার এগিয়ে এসে বিছানার একপাশে আরিয়ার মেলে রাখা গাউনটা সরিয়ে বলল, তাড়াতাড়ি গিয়ে তোমার ময়ূরের পেখমের মতো জামাটা খোলো। তোমাকে দেখেই আমার গরম লাগছে। আমি ঘুমাবো। বলেই একপাশে ধুম করে শুয়ে পড়ল। আরিয়া চেঁচিয়ে উঠল। এই এই, আপনি এখানে শুলেন কেন? নিভান নির্বিকার গলায় বলল, তো কোথায় শুবো? আই ডোন্ট নো, বাট আই ক্যান্ট শেয়ার সেম বেড উইথ ইউ। রুমে আছেই তো তোমার এক বেড, একটা সোফা রাখলেও পারতে। তাহলে আমি হিন্দি সিরিয়ালের মতন সোফায় গিয়ে শুয়ে পড়তাম। এখন যেহেতু সোফা নেই সেহেতু উই হ্যাভ টু শেয়ার দিস বেড। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট দেন দেয়ার ইজ এ বিশাল ফ্লোর ফর ইউ। ইউ ক্যান স্লিপ দেয়ার। গুড নাইট। বলেই একটা পাশ ফিরে শুয়ে পড়ল সে। আরিয়া তাজ্জব হয়ে শুধু ড্যাব ড্যাব করে চেয়ে রইল। ইচ্ছা করলো এক লাথি মেরে ব্যাটাকে নিচে ফেলে দেয়। খচ্চর। নিভানকে গালি দিতে দিতে আরিয়া উঠে দাঁড়িয়ে একটা টপ সাইড ট্রাউজার নিয়ে চলে গেল ফ্রেশ হতে। যা ভাবলো তার কিছুই তো হলো না। ভেবেছিল সে তার স্বামী নামক মানুষটিকে এক রাতেই এমন টাইট দিবে যে সকাল হতেই সে বাপ বাপ করে বাড়ি ছেড়ে পালাবে। এখন তো দেখা গেল উল্টো তাকেই টাইট দিয়ে দিল। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আরিয়া ভাবলো এই ছেলেকে টাইট দেওয়া অত সহজ হবে না, কিন্তু আরিয়া দেবে। সবে তো একটা রাত হলো, বেটা তো চেনে না আরিয়া কি চিজ। এমন জ্বালাবে যে সে বাধ্য হবে আরিয়াকে রেখে যেতে। আরিয়া আয়নার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আগে আগে দেখো হোতা হে ক্যা। আরিয়ার যেরকম ধুম করে বিয়ে হয়েছিল তেমনই ধুম করে তার বিদায় হয়ে গেল। তার মহামান্য অসুস্থ শ্বশুর মহোদয় আর তার সম্মানিত মা জননী চান তাদের ছোট ছেলের বউ আর নাত বউ তাদের সাথে বসবাস করুক, তাহলেই নাকি তারা সুস্থ হয়ে উঠবেন, একেবারে ফিট হয়ে যাবেন। তাদেরকে একেবারে ফিট করার উদ্দেশ্যে আরিয়ার বাবা খুশি খুশি মেয়েকে পাঠিয়ে দিচ্ছেন তাদের সাথে বসবাস করার জন্য। তিনি একসঙ্গে দুজন মানুষকে সুস্থ করে মৃত্যুর মুখ থেকে ফেরাবেন। এর থেকে মহৎ কর্ম আর কি হতে পারে? আরিয়া যখন বাড়ি থেকে বের হচ্ছিল তখন তার বাবা মায়ের উচিত ছিল কাঁদা। সাধারণভাবে নয়, একেবারে বিলাপ করে কাঁদা। এটাই তো নিয়ম। মেয়েদের বিদায়ের সময় বাবা মা আত্মীয় স্বজন কাঁদে, হাউমাউ করে বিলাপ করে। কিন্তু আরিয়ার ক্ষেত্রে তার কিছুই ঘটল না। বাবা মা কাঁদলো না, বিলাপ করলো না, আত্মীয় স্বজন দুঃখী দুঃখী মুখ করে তাকে বিদায় জানালো না। তাদের মুখ ছিল হাসি হাসি। তবে আরিয়ার মা যে আরিয়ার বিদায়ে একেবারে শোক পালন করেনি তা নয়, তার মুখে একটা দুঃখী দুঃখী ভাব ছিল। বেরিয়ে আসার সময় আরিয়াকে এসে জড়িয়ে ধরে মুখটা আরেকটু বেশি দুঃখী বানিয়ে বলল, মা রে, আমার মা, ভালো থাকিস। আমি জানি ভালো থাকবি তুই, সবার কথা শুনবি, মিলেমিশে থাকবি। আর তারপর খুবই নিচু স্বরে ফিসফিস করে বলল, আর কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করিস না মা, কেমন? বিষ খাওয়ানোর কথা মাথা থেকে ঝেড়ে ফেলো, লক্ষ্মী মা আমার। বিপরীতে আরিয়াও মাকে জড়িয়ে ধরে মুখটা ঠিক তার মতোই দুঃখী দুঃখী করলো। নাক টানলো কয়েকবার। মায়ের কানের কাছে সেও তার মতোই ফিসফিস করে বলল, মা গো, আমি তো তোমার মতো মেয়াদোত্তীর্ণ বিষ খাওয়াবো না। আমি খাওয়াবো একেবারে পিওর বিষ। আর বাবাকে বলে দিও তার সেই বিষটা মেয়াদোত্তীর্ণই ছিল,
1 মাস আগে ডেট এক্সপায়ার, পরের বার যেন ডেট দেখে কেনে। আর বলবে এই বজ্জাত দোকানদারটাকে ধরতে। এইভাবে মানুষ ঠকিয়ে মেয়াদোত্তীর্ণ বিষ ধরিয়ে দেওয়া অপরাধ, ক্রাইম। পারলে তার জন্য জেলের একটা ব্যবস্থা করে দেব। আরিয়ার এমন ভয়ঙ্কর কথায় জাহানারা বেগম বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন। তার মেয়েকে তিনি এক ফোঁটাও বিশ্বাস করেন না। তাই তিনি তার প্রহরীদের খোঁজ লাগালেন। সামনে ক্লাস 10-এ পড়া রাতুলের ইন্টারে পড়া বোন ঋতুকে পেয়ে ধরে উঠিয়ে দিলেন আরিয়ার গাড়িতে। মেয়ের প্রতিটি পদক্ষেপের খবরাখবর তার লাগবে। মেয়ে বিষ খাইয়ে শ্বশুরবাড়ির মানুষদের মারবে, আর তার ফলে তিনি জেলে যাবেন। এটা কিছুতেই হবে না, কিছুতেই না। শ্বশুরবাড়িতে আসার পর আরিয়াকে নিয়ে এক ধুমধুমার কাণ্ড বেঁধে গেল। তাকে এমনভাবে আপ্যায়ন করা শুরু হলো যেন সে এই বাড়ির নতুন জামাই। জামাইদের এভাবে আপ্যায়ন করতে দেখেছে সে, কিন্তু বৌদের এভাবে আপ্যায়ন করতে দেখেনি। সেই হিসেবে তার ভাগ্য মনে হয় সোনায় বাঁধানো। বিশাল এক বউ আপ্যায়ন পাচ্ছে সে। তার উচিত খুশিতে আটখানা হয়ে যাওয়া, কিন্তু সে হতে পারছে না। এত এত অপরিচিত মানুষের ভিড়ে হাসি হাসি মুখে থাকা আর সম্ভব হচ্ছে না তার পক্ষে। মুখটা ব্যথা করছে তার। এই বাড়িটিও আরিয়াদের বাড়ির মতো ডুপ্লেক্স। নিচে বড় করে ড্রয়িং ডাইনিং, ওপরে সবার রুম। আরিয়া আপাতত এখনো জানে না এই ঘরের সদস্য সংখ্যা কয়জন। জানার প্রয়োজন বোধ করেনি। তাকে বসানো হয়েছে বিশাল এক ডাইনিং টেবিলের মেন চেয়ারে। তার সামনে কত ধরনের পদ যে আছে তা সে গুণে শেষ করতে পারছে না। পোলাও, ভাত, কাচ্চি, মাছ, মাংস, গরু, মুরগি, খাসি, চিংড়ি ইত্যাদি ইত্যাদি কি নেই। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে বেশ অনেকজন মানুষ। কিছু ছোট বড় ছেলে মেয়ে আর কিছু মধ্যবয়স্ক মহিলা। ছেলে মেয়েগুলোকে দেখে মনে হলো তারা নিভানের কাজিন। আরিয়া হতাশ হলো। তার মানে তার মতো নিভানেরও এক বিশাল কাজিন গোষ্ঠী আছে, যাদের কাজ হলো একজনের পিছনে অন্যজন লেগে থাকা। সে তার সাথে আসা ঋতুর দিকে তাকালো। ঋতু হাসি হাসি মুখ করে তার পাশে বসে আছে। একমাত্র ঋতুকে এখানে চেনে সে, যার কারণে আজ ঋতুকে বড় আপন আপন লাগছে। তার স্বামী মহোদয় যে গাড়ি থেকে নেমে কোথায় উধাও হয়ে গিয়েছে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আরিয়ার ভয় হলো ব্যাটা আবার তাকে ফেলে পালিয়ে টালিয়ে গেল না তো। সবাই যখন আরিয়ার পাতে এটা সেটা তুলে দিচ্ছে, তখন কোত্থেকে এক থুত্থুরে বুড়ি এলো, হাতে লাঠি। সে এসে প্রথমে এক রাম ধমক দিল আরিয়ার শাশুড়ি ফাতেমা বেগমকে। ধমক খেয়ে যতটা না আরিয়ার শাশুড়ি ফাতেমা বেগম ভয় পেয়েছেন, তার থেকে দ্বিগুণ ভয় পেল আরিয়া। বুকে ধুতো ছিটিয়ে সে চোখ বড় বড় করে তাকালো। এইরকম একটা ছোটখাটো বুড়ির গলার আওয়াজ যে এত বিকট হতে পারে সে ভাবতেও পারেনি। বুড়িটি এগিয়ে এসে আরিয়ার সামনে দাঁড়াতেই পাশ থেকে কেউ একজন তাকে বলল, তোমার দাদি শাশুড়ি, সালাম দাও। আরিয়া ঢোক গিলে হাসি হাসি মুখ করে সালাম দিল। পাছে সালাম না দেওয়ায় তাকেও না এক ধমক দেয়। সালামের উত্তর দিয়ে আরিয়ার দাদি শাশুড়ি সবার উদ্দেশ্যে বললেন, খবরদার আমার নাত বউয়ের যেন আপ্যায়নের কোনো কমতি না থাকে। নিভু, আমার জানের টুকরা, আমার চোখের মণি, আসমানের চাঁদ, আদরের দুলাল। তার বউ মানেই আমার আদরের দুলালের বউ। তার কোনো অসুবিধা যেন না হয় বলে রাখলুম। তখন পাশ থেকে এক মহিলা বলল, ওমা, হবে না কেন? তারপর আরিয়ার দিকে তাকিয়ে চিবুক ধরে চুমু খেয়ে বললেন, একেবারেই আসমানের পরই আমার। তখনই সবাই খিলখিল করে হেসে উঠল। আরিয়া বুঝতে পারল না হাসির কারণটা কি। তাকে আসমানের পরী বলেছে তাই, নাকি বুড়ির আদরের দুলাল, চোখের মণি নাতি নিবুর বউ পছন্দ হয়েছে তাই। দীর্ঘ এক আপ্যায়ন শেষে আরিয়াকে নিয়ে আসা হলো উপরের তলায় তার রুমে। রুমে আসতেই যেন সে হাফ ছেড়ে বাঁচল। রুমের দরজা আটকে খাটে বসে ওড়নাটা একদিকে ফেলে হাত পা ছড়িয়ে বসলো। এত এত মানুষ নিচ্ছে, তার দম বন্ধ লাগছিল। তখনই তার বন্ধ দমটাকে আরো বন্ধ করে দিতে হঠাৎই খট করে একটা শব্দ হলো। তারপরই বাথরুম থেকে সদ্য শাওয়ার নিয়ে আসা উদম গায়ে শুধুমাত্র টাওয়াল জড়িয়ে থাকা নিভান বের হলো। সে নিচের দিকে তাকিয়ে মাথায় থাকা চুলগুলোর পানি ঝাড়ছিল বলে আরিয়াকে দেখতে পায়নি। আরিয়া নিভানকে দেখে যেন বৈদ্যুতিক শক খেলো। তড়িৎ গতিতে পাশে পড়ে থাকা ওড়নাটা নিয়ে আকাশ পাতাল কাঁপিয়ে বিকট এক চিৎকার দিল। তার চিৎকার শুনে নিভান চোখ তুলে তাকিয়ে আরিয়াকে দেখে সেও গগন ফাটানো এক চিৎকার দিল। চিৎকারে চিৎকারে দ্বিগুণ চিৎকার হলো। নিচে বসে থাকা মানুষজন হুড়মুড় করে উপরে উঠে গেল। জানালার কোণে থাকা টিকটিকিটা ভয়ে জানালা থেকে ঝাঁপ দিল। দোতলা থেকে গিয়ে সোজা বাগানের বাঁধানো কলপাড়ে পড়ে থেতলে গেল। চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ল। টিকটিকিটাও যেন বুকে থুতু দিয়ে বলে উঠল, ও গড, বাঁচলাম। আপনি এখানে কেন? আরিয়ার কথায় নিভান বিরক্ত হলো। শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে? আমার উচিত তোমাকে প্রশ্ন করা। তুমি
এখানে কেন? আমি এখানে কেন মানে? ওরাই তো আমাকে ফেলে গেল রুমে, বলল রেস্ট নিতে। তো ওরা তোমাকে বলেনি যে এটা আমার রুম? তো তাই বলে আপনি রুমে এভাবে জামা কাপড় ছাড়া হাঁটাচলা করবেন রুমে? নিভান কটমট করে বলল। আমি জামা কাপড় ছাড়া হাঁটা চলা করছিলাম না, টাওয়েল ছিল গায়ে। আর তুমি এমনভাবে চিৎকার দিয়ে বাড়ি শুদ্ধ মানুষ জড়ো করলে যেন ঘরে ডাকাত পড়েছে। আমি না হয় আপনাকে ওভাবে দেখে চিৎকার দিয়েছিলাম, আপনি কেন চেঁচালেন? নিভান কিছু বলল না, উল্টো দ্বিগুণ কটমট দৃষ্টিতে তাকালো। তখন নিভানকে এভাবে দেখে সে